2024-এ জুলাই আন্দোলন যখন শুরু হলো তখন থেকে একটা স্লোগান খুব জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এই স্লোগান তুলে এবং এই স্লোগানকে পুঁজি করে প্রফেসর ইউনূসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এই স্লোগানটাকে মনে করা হয়েছে যে গোলামির দিন শেষ, এখন আজাদির দিন। এই শব্দগুলো আজাদি, এই শব্দগুলো এসেছে কোন পন্থা থেকে, সেই পন্থাগুলো আমরা জানি। বাংলাদেশে কালেমার পতাকা ওড়ানোর নামে ঠিক মানে তালেবান কিংবা আইএস সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের পতাকার আদল ব্যবহার করা। আপনি কালেমার পতাকা ওড়ান, কিন্তু যখন আইএসের পতাকার সঙ্গে সেটা হুবহু মিলে যাবে, আইএসের পতাকার কালেমা লেখার ফন্ট এবং আপনার লেখার ফন্ট যখন হুবহু মিলে যাবে এবং সেটা যখন একটা আদর্শ বাস্তবায়নের ঘোষণা হবে যে সারা দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নামিয়ে ফেলতে হবে, কালেমার পতাকা উড়াতে হবে, তখন বোঝা যায় যে পন্থাটা কী। যেটা বলছিলাম যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই যে স্লোগান এবং পরবর্তীতে ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেব, চিকেন নেকে এটা করব ওটা করব, ওই আসিফ নজরুলের বিশ্বকাপ খেলতে না যেতে দেওয়ার মেটিকুলাস ডিজাইন, যে গোলামির দিন শেষ, এখন ভারতকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ অনেক বড় শক্তি। বাংলাদেশ এতদিন শক্তি ছিল না, ইউনূস সরকার ক্ষমতায় এসে বাংলাদেশ শক্তি হলো। ফলাও করে প্রচার করার চেষ্টা যে প্রফেসর ইউনূস একমাত্র ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছে, অথচ সেই কথার দারুণ সব ব্যাখ্যা এসেছে যে ভারতের সঙ্গে প্রথম চোখে চোখ রেখে কথা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। দেশে ফিরেই তিনি ইন্দিরা গান্ধী, যে ইন্দিরা গান্ধী আমাদের মুক্তিযুদ্ধে অসম্ভব ভূমিকা পালন করেছে, ভারতীয় সৈন্যরা আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদেরকে হেল্প করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে, সেই ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশে আপনার যে সৈন্য রয়েছে সেই সৈন্যদের আপনি ফিরিয়ে নিন, এবং ইন্দিরা গান্ধী মাত্র কিছুদিনের মধ্যেই তার সমস্ত সৈন্যকে ফিরিয়ে নিয়েছিলেন। এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে কোনো কালে ঘটেনি। যাই হোক, বলছিলাম ঢাকা না দিল্লি এই স্লোগানের কথা। এই স্লোগান যখন প্রিয় স্লোগান হচ্ছিল এনসিপি কিংবা জুলাই যোদ্ধাদের, ঠিক তখন আমরা দেখছি যে এই স্লোগানকে ভুল বলছেন এনসিপির শীর্ষ নেত্রী, জুলাই আন্দোলনের অন্যতম মুখ সামান্তা শারমিন। কেন বলছেন? কেন তার এতকাল পরে এসে মনে হচ্ছে যে এই স্লোগান ভুল? চলুন একটু জেনে দেখি তার বক্তব্যটা। এতকাল পরে তাহলে কি এই স্লোগান পাল্টে যাবে? এই ঢাকা না দিল্লি এই স্লোগান দিয়ে অনেককে তো আমরা দিল্লিতে যেতেও দেখেছি, মানে ভিসা নেয়ার জন্য, মানে দিল্লির ভিসা তো নিয়েছেনই, দিল্লিতে গিয়েছেন অন্য আরেকটা দেশের ভিসা নেয়ার জন্য। এরকম কর্মকাণ্ডও তো আমরা দেখেছি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান ভুল বলছেন সামান্তা শারমিন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এরকম বক্তব্য তিনি দিয়েছেন। এই বক্তব্যটা শোনার পরে আমি প্রচণ্ড আশ্চর্য হতে হয়েছে আমাকে, যে হঠাৎ করে এরকম কথা বলছেন কেন? এতদিন পরে কি সামান্তা শারমিন বুঝছেন যে তারা ভুল পথে ছিলেন? তিনি বলছেন যে আমরা যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিই, এই স্লোগান আসলে ঠিক না, এই স্লোগান দেয়া উচিত না। কেন ঠিক না? তিনি বলছেন যে মানে এই ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের মানে তো বিপক্ষে তো গোটা বাংলাদেশের সমস্ত জনগণ নাকি ভারতীয় আধিপত্যবাদ রয়েছে, ভারতের গোলাম আমরা হয়ে গেছি, এটা মনে করে। এবং তিনি এটা বলছেন যে ভারতের সঙ্গে যত গোলামির চুক্তি, সেই গোলামির চুক্তিগুলো এখনই প্রকাশ করতে হবে। ভারতের সঙ্গে গোলামির চুক্তি এখনই প্রকাশ করতে হবে কি দায় পড়েছে তারেক রহমানের সরকারের? আপনার সরকার
আপনি যে সরকারকে কিংবা আপনারা যে সরকারের ক্ষমতাবান হয়ে এই দেশে মপতন্ত্র কায়েম করেছেন, সেই সরকারকে 1.5 বছরে প্রশ্ন করেছেন যে ভারতের সঙ্গে যত গোলামির চুক্তি আছে সেই গোলামির চুক্তিগুলো তুমি প্রকাশ করো? বলেছেন একবারও? আপনার প্রিয় ইউনূস স্যারকে কি বলেছেন যে ভারতের সঙ্গে গোলামির চুক্তিগুলো সব প্রকাশ করো? নাকি সেই চুক্তিগুলো এমন কোনো ট্রাঙ্কে তালাবদ্ধ ছিল যে তালার চাবি তারেক রহমানের কাছে আছে, ডক্টর ইউনূসের কাছে নেই? মানে ডক্টর ইউনূসের কাছে ছিল না। রাষ্ট্রের প্রধান হলে, সরকারের প্রধান হলে তার কাছে সেই চাবি থাকে না। মানে বিশেষ কোনো ব্যক্তির কাছে, তারেক রহমান যখন লন্ডনে ছিলেন চাবিটা লন্ডনে ছিল, তাই তো? লন্ডন থেকে তিনি চাবিটা নিয়ে এসেছেন, এখন বলছেন যে গোলামির চুক্তির ট্রাঙ্কটা খুলে সেই চুক্তিগুলো বের করেন। আদতে ভারতের সঙ্গে আমাদের কোনো গোলামির চুক্তি আছে? নেই। নেই, এটা প্রমাণিত সত্য। এবং ইউনূসের, মেটিকুলাস ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটা স্বীকার করেছেন। শুধুমাত্র একটা ক্ষেত্রেই বলেছেন যে ভারতের সঙ্গে যে বিদ্যুৎ আদানির বিদ্যুৎ চুক্তি, সেখানে অসম ব্যাপার রয়েছে। হ্যাঁ, থাকতেই পারে, সেই ভুলগুলো দেখেন, সেই ভুলগুলো শুধরান। কিন্তু আমরা বহুবার বলেছি, বহু গণমাধ্যম থেকে বহুবার বলা হয়েছে, আসিফ নজরুলকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে কোথায় সেই চুক্তি, কোথায় চুক্তি আপনারা প্রকাশ করছেন না কেন? এতকাল যে বলে আসছেন ভারতের সঙ্গে গোলামির চুক্তি, সেই চুক্তি প্রকাশ করছেন না কেন? নিজেরা প্রকাশ করলেন না, 1.5 বছর সময় পেলেন, এখন এসে ভাঁওতাবাজি শুরু করেছেন বিএনপি সরকারকে বিপদে ফেলার জন্য যে গোলামির চুক্তি প্রকাশ করো। যখন বিএনপি সরকারও প্রকাশ করতে পারবে না, তখন বলবেন যে আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশে একাকার হয়েছে, ফ্যাসিস্টের দোসর হয়েছে এরাও আওয়ামী লীগ হয়ে গেছে, এদেরকেও তারাও, এটা বলবেন, তাই তো? গোলামির চুক্তি থেকে থাকলে সেটা কি চুক্তি যেখানে থাকে, চুক্তি যে মন্ত্রণালয়ে থাকে, সেই মন্ত্রণালয় ইউনূসের আন্ডারের বাইরে ছিল? আপনাদের আন্ডারের বাইরে ছিল? আপনারা তো সব মন্ত্রণালয়ে একজন চাকরি নিয়েছিলেন ইউনূসের আমলে। সব মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের তো চাকরি দেওয়া হয়েছিল, আনঅফিসিয়াল চাকরি দেওয়া হয়েছিল, সেট করে দেওয়া হয়েছিল যে এই 4 জন, এই 10 জন এই মন্ত্রণালয়ে, এই 10 জন এই মন্ত্রণালয়ে। মানে ওই 10 জনের উপার্জনের, মানে অবৈধ উপার্জনের পথ তৈরি করে দিয়েছিলেন আপনারা। শুধুমাত্র মন্ত্রণালয়ে না, একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটা সরকারি কর্মকর্তাকে আপনারা বলে দিয়েছিলেন অফিসিয়ালি যে জুলাই যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে কাজ করো। সমন্বয়ের অর্থ আমরা বুঝি না, সেগুলো করতেই তো আপনারা ব্যস্ত ছিলেন। আসিফ নজরুল যে বলেছিলেন যে 21 লক্ষ অবৈধ ভারতীয় কাজ করছে, সেই আসিফ নজরুল মেটিকুলাস, মানে ভণ্ড বলতে চায় না, ভণ্ডামি যেগুলো করেছিলেন, সেই ভণ্ডামি করার পরে তিনি তো স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে সংখ্যা তিনি বলেছিলেন সেই সংখ্যার কোনো বাস্তবতা নেই। আজকে এসে বলছেন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই স্লোগানটা ভুল। তিনি বলছেন কি যে স্লোগানটা হওয়া উচিত যে দিল্লি না বাংলাদেশ, দিল্লি না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। কারণ দিল্লির আধিপত্য, ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই সচেতন। কেন? সেই 18 কোটি জনগণের মধ্যে 40% আওয়ামী লীগ নাই? আছে তো, তাদেরকেও ধরে নিচ্ছেন নিজের বলে। ভোট পেয়েছেন তো 2%, 3%। তো 3% ভোট পেয়েছেন তখন যখন আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেননি। 3% ভোট পেয়েছেন কখন? যখন আপনি জামাতের সঙ্গে জোট করেছেন, জামাতের ভোট পেয়ে এই পার্সেন্টেজ বেড়েছে। জামাত ছাড়া আপনার ভোট আপনি যখন করবেন তখন 0.000 কয়েকটা শূন্য দেওয়ার পরে একটা দুইটা ডিজিট বসালে যে পার্সেন্টেজ হয়, সেই পার্সেন্টেজ আপনার ভোটের অ্যাবিলিটি তৈরি হয়েছে। সেখানে বসে থেকে আপনি একটা অলীক বাস্তবতা বলছেন যে দেশের 18 কোটি মানুষই হচ্ছে চাই ভারতের সঙ্গে গোলামির চুক্তি এখনই প্রকাশিত হোক, বা আমরা সবাই চেয়েছি বরং ডক্টর ইউনূসের আমলে সেই গোলামির চুক্তি প্রকাশিত হোক, আপনারা প্রকাশ করেননি। এই ব্যর্থতা আপনাদেরকে মানতে হবে। আপনি নিজেই তো আপনার দলের কর্মকাণ্ডে বিব্রত, আপনি নিজেই তো ফেসবুকে বিদ্রোহ করছেন যে আপনার দলের ইমামরা, গণতন্ত্রের ইমামরা মঞ্চে সিংহাসনে বসছেন, আর আপনার মতো নারী, যে নারীদেরকে আমরা সামনে এগিয়ে দিতে চাই, সেই নারীদেরকে গোলামের মতো, রাষ্ট্রের 4র্থ শ্রেণীর নাগরিকের মতো নিচে চেয়ার পেতে দিয়েছে, মানে শোপিস হিসেবে যেন নিচের দিকে বসে থাকে। করছেন তো। তার মানে আপনার দল ভুল পথে আছে, এবং ভুল পথে থাকার এই যে এটা একটা শুভ লক্ষণ যে আপনি প্রতিবাদ করছেন। প্রতিবাদটা আপনার তখনও করা উচিত ছিল যখন ইউনূস সরকার এই গোলামির চুক্তিগুলো প্রকাশ করেনি।
এবং তখনই আপনার কনফার্ম হওয়া উচিত ছিল যে এ ধরনের কোনো গোলামির চুক্তি নেই, বরং আপনার প্রিয় স্যার ইউনূস স্যার বাংলাদেশের সঙ্গে আমেরিকার সঙ্গে বাংলাদেশের গোলামির চুক্তি করে গেছেন এবং দেশটাকে ধ্বংস করে গেছেন। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।